সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সকালবেলায় বাইরে বেরোলাম। বাইরে বেরোনোর কোনো উপায় ছিল না, প্রচণ্ড বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, একদম যে খুব সকাল থেকে হয়েছে তা নয়। হ্যাঁ, খুব সকাল থেকে শুরু হয়েছে, এই হ্যাঁ 6:30 7টা থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। তা সেই বৃষ্টি অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, একটা মুহূর্তেও থামছে না। মাঝে মাঝে বেশি জোরে হচ্ছে, আবার মাঝে মাঝে অনেকটা কমে যাচ্ছে। যখন একটু কমেছে তখন আমি একটু বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে দেখলাম যে মানে পরিবেশটা, বাইরের পরিবেশটা, গাছপালা, রাস্তাঘাট সমস্ত কিছু দেখলাম। তা দেখলাম আমার অ্যালামন্ডা গাছটার গোড়ায় জল জমে গেছে, রঙ্গন গাছের ফুলের গোড়ায় জল জমে গেছে। দেখো কতগুলো অ্যালামন্ডা প্রায় ফুটছে, আর প্রচুর করে ফুটছে। টবের গোড়ায় জল জমে গেছে, জলটা ফেলে দিতে হবে, নাহলে আবার গাছ পচে যাবে। এদিকে এই ফুলও ফোটেনি, এই ফুল একটাই ফুটেছে, একটা না, ওইখানে একটা আছে, দুটো। এই দেখো এখানে একটা, আর এখানে একটা, দুটো। আর এই গাছে একটা ফুটেছে, এই গাছেও দুটো ফুটেছে, এই একটা আর এই দেখো একটা, দুটো ফুটেছে। এইগুলো একটু রোদ না লাগলে এখন আর হবে না, আবার রোদ লাগুক, জল শুকাবে। আজকে আর কিছু কাছাকাছি হচ্ছে না, মেশিন বন্ধ আছে। বারান্দার পরিস্থিতি এই, বারান্দাটা তোমাদের একদম পুরো মানে বারান্দা সুন্দর করে সাজানোর পর তোমাদের বারান্দাটা আবার দেখাবো কেমন লাগে। তুলসী বেদিটাও সুন্দর করে ধুতে হবে। এই দেখো আজকে রান্না হচ্ছে পুঁয়ের ডাঁটা। এই দেখো পুঁয়ের ডাঁটা, মিষ্টি কুমড়ো, পটল, আলু এইগুলো আছে এর মধ্যে। আর এখানে হচ্ছে মাছ, যে মাছ কালকে হয়েছিল সেই মাছ না, মনে হয় এটা মনে হয় কাতলা মাছ, শুধু গাদাগুলো নিয়ে এসছে। এই দুটো রান্না হচ্ছে। আর পুঁয়ের ডাঁটাটা হবে মাছের মাথা দিয়ে, এই যে এখানে রাখা আছে। আর এখানে হবে ভেন্ডি আলু ভাজা, ভেন্ডিটা রাখা আছে, এখনো কাটা হয়নি। এগুলো করছে, জোগাড় করে নিয়ে করছে। আর এখানে আটা মাখা আছে, রুটি হবে সকালকার। দুখানা ঢাকনা দিয়ে কেন ঢেকেছে আমি জানি না, টগরি ঢেকে রেখে দিয়েছে। আর এই যে এইগুলো সব হলো। আর এখানে ডাল হয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ডালও হয়ে গেছে, আমাদের চা খাওয়া কমপ্লিট। চলো এবার ঘর টরগুলো গুছিয়ে নিই। তো সকাল থেকে তো বললাম অঝোরে বৃষ্টি, বাইরেটা দেখলাম, বেশ ভালোই লাগলো দেখতে। মানে বৃষ্টি হলে তো আমার ভীষণ ভালোই লাগে। আর বৃষ্টিতে তো ভিজতে হচ্ছে না, বাইরে যেতে হচ্ছে না, কাজ করতে হচ্ছে না, ঘরের মধ্যেই থাকা, সেজন্য ঘর থেকে বাইরের বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি মানে ছোট থেকে ভিজতেও ভালোবাসি ভীষণ, কিন্তু ভিজতে দিল না। আমি ভেবেছিলাম যে মানে একটুখানি ভিজবো বৃষ্টিতে, কিন্তু সবাই বকবক করতে লাগলো, বকতে লাগলো যে ভিজলে আবার জ্বর আসবে ঘুরে। ভিজতে পারলাম না, তো এখনও নাকে নাকে কথা যায়নি। তো টগরি রান্না করছে, অতগুলো রান্না একসঙ্গে করছে। আর এদিকে সকালে টিফিনের টাইম হয়ে গেছে। ও যেহেতু আটা মেখে, না আজকে আটাটা আমিই মাখলাম, আমি মেখে আমি বেলে আমি ভেজে নিলাম রুটিটা। মানে তুমি ওদিকে রান্না করছো করো, আমি সকালকার এইটা আমি করে নিচ্ছি বলে সকালকার রুটিটা আমি করে নিলাম। কারণ এদিকে দেরি হয়ে যাচ্ছে খেতে, মানে অনেকটা দেরিতে এমনিতেই ঘুম থেকে উঠেছে ওরা, তারপর চা খেয়েছে, বসেছে, তারপরে যদি আবার মানে টগরি রুটি করতে যায় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। কারণ টগরি এসেছেই প্রায় 9টার অনেক পরে। বৃষ্টি হচ্ছিল, আসতে পারছিল না, ভাবছিল যে বৃষ্টি কমলে আসবে, কিন্তু বৃষ্টি কমলো না বলেই চলে আসলো, ভিজতে ভিজতে ছাতা নিয়েই আসলো। তো এসেই দেখো শুরু করে দিয়েছে, ও রান্নাটা মোটামুটি করেছে। আর পুঁই ডাঁটার যে সবজিটা দেখলে, ওটা ও মানে সিদ্ধ করে মোটামুটি রেখে দিয়ে চলে গিয়েছিল। আমি পরে মাছের মাথাটা দিয়ে মশলা দিয়ে কষে আমি বাকিটা করলাম, আর রুটিটা করলাম। অনেকটা দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য আমি বললাম যে তুমি চলে যাও, ওটুকু আমি করে নিতে পারবো। ও মাছ, ডাল, ভাজা এগুলো সমস্ত, ভাত এগুলো সব করে রেখে চলে গেল। আর পুঁই ডাঁটাটা সেদ্ধ করে রেখেই গিয়েছে সবজিটা, আর বাকিটা আমি করে নিয়েছি। প্রচণ্ড মানে নাকে নাকে কথা, আর কপ উঠছে, কোনো সময় উঠছে কোনো সময় উঠছে। আমার তো আবার ওঠেও না, জল ঝরেও না, মানে নাক দিয়েও ঝরে না, গলা দিয়েও ওঠে না। এটা একটা চরম সমস্যা, ওই জন্য প্রচণ্ড কষ্ট হয় আরও বেশি। মনে হয় যে একটু বেরোলে বোধহয় ভালো হতো কপ উঠে গেলে, কিন্তু সেটা হয় না। তা যাই হোক, যার যেরকম মানে শরীরের একটা
গঠন থাকে, বিশেষ ব্যাপার থাকে, সেটা যার যেরকম থাকবে তার সেরকমই হবে। তা রুটিগুলো সমস্ত বেলে নিলাম, নিয়ে তারপরে ভাজছি। আমি আবার সবার মতন একটা করে বেলে একটা করে ভাজা এটা পারি না। ওটা করলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু সেটা পারি না। আমি যদি একা ভাজি তাহলে যদিও বেশি রুটি ভাজতে হয় না বলে এটা সমস্যা হয় না, আর যদি বেশি রুটি ভাজতে হয় তাহলে আমি বেলে দিই, বুয়ার বা ভাজে। কারণ একসঙ্গে যদি ধরো 15, 20টা 30টা রুটি ভাজতে হয়, সেটা আগে ভাজতে হয়েছে করিমপুরে থাকতে, কিন্তু করিমপুর থেকে চলে আসার পর অত রুটি ভাজতে হয়নি। আর যদিও বহরমপুরে আসার পর থেকেই আমি যখন এইচএসে ভর্তি হলাম, 11-এ ভর্তি হলাম, বহরমপুরে চলে আসার পর বুবাই যখন 11-এ মানে ভর্তি হয়েছিল, আমিও তখন 11-এ ভর্তি হয়েছি। তা আমি বিয়ের আগে তো আমার পড়ার সুযোগ হয়নি, সেই কারণে আমি বুবাই যখন 11-এ ভর্তি হয়েছে অতদিন পর, মানে অতদিন পড়াশোনা বন্ধ রাখার পরে আমি আবার 11-এ ভর্তি হলাম, দিয়ে 2 বছর 11-12 পড়াশোনা করলাম। তা সেই সময় থেকেই আমার রান্নার লোক রাখা, কারণ বহরমপুরে যখন আমি পড়াশোনা শুরু করলাম তখনই রান্নার লোক রাখা, তার আগে রান্নার কোনো লোক ছিল না। তা করিমপুরে থাকতে আমি ওগুলো পারিনি করতে, কারণ একটা জায়গায় থাকলে তাদের মতো করেই থাকতে হবে, সেই কারণে আমি কিছুই সেভাবে করতে পারিনি, তাদের মতো করেই ছিলাম। হ্যাঁ, যেটা করেছি সেটা শুধু গান বাজনাটা করেছি। আর ওই সময় যেটা বলছিলাম 30টা 35টা করে রুটি ভাজতে হতো, আর এত ছোট রুটি ভাজলে হতো না, রুটি অনেক বড় করে ভাজতে হতো। আরও ব্যাপার ছিল, সঙ্গে সঙ্গে রুটি সঙ্গে সঙ্গে ভাজতে হতো। কেউ ওই আগে ভেজে রাখা রুটি কেউ কখনো খেত না, ওই জন্য পরে মানে সঙ্গে সঙ্গে রুটি ভেজে ভেজে দিতে হতো। স্কুল থেকে আসলেও সেই আটা হয়তো মেখে রাখলাম একটু আগে, স্কুল থেকে আসলে সেই সঙ্গে সঙ্গে রুটি ভাজতে হতো, একটু মানে টাইম করতো না, মানে রুটির ফোলাটা কমতে কমতে রুটি খাওয়া শেষ এরকম হতো। সেই মানুষ এখন সকালবেলায় 9টার সময় যদি রুটি ভাজে, সেই রুটি রাত 10টায় খাচ্ছে, কিচ্ছু বলছে না। কিছু তো করার নেই, বলেও তো কিছু করার নেই, সেই কারণে সেটা বলছেও না, চুপ করেও থাকে। হয়তো কষ্ট হয়, কিন্তু তবুও খেয়ে নেয়। তবে বুবাই সেটা খেতে পারে না, বুবাই রুটিটা রাত্রে খায় না বলেই মানে এভাবে রুটিটা সম্ভব। কারণ বুবাই যখন রুটি খেত, বুবাই রাতে বহুদিন রুটি খেয়েছে, তারপর একটু গ্যাস অম্বলের প্রবলেম হলো লকডাউন থেকে, ওই লকডাউনের ওই সময় থেকে রাতে রুটি খাওয়া বন্ধ করে রাতে ভাত খাওয়া শুরু করেছে। তা যখন থেকে ও ভাত খাওয়া শুরু করেছে তখন থেকেই রুটি আমাদের আর আগে ভেজে রাখা হয়, মানে আর ওই সঙ্গে সঙ্গে রুটি ভাজা হয় না। কিন্তু ও যখন খেত তখন সঙ্গে সঙ্গে রুটি ভাজা হতো। তো এখন আটাগুলো কেমন বুঝতে পারি না, যে রুটি যত মানে অনেক রকম করে ভেজে রাখার চেষ্টা করে দেখেছি, যে অতটা নরম থাকে না, যতটা নরম সঙ্গে সঙ্গে ভাজলে থাকে। হটপটে রেখে দেওয়া, গরম জলে মাখা, টিস্যু দিয়ে রেখে দেওয়া, মানে অনেক রকমভাবে করে দেখেছি, কোনো রকমভাবেই সঙ্গে সঙ্গে ভেজে রুটি খাওয়ার যে আমেজটা, সেই জিনিসটা অতক্ষণ ধরে ভেজে রাখলে থাকে না। তো সেই কারণে মানে ওটা ভেবে নিয়েই ওরা খায় আর কি, বুয়ার বাবা ওটা ভেবে নিয়েই খায় যে রুটিটা চিমড়ে থাকবে। তো সে ঠিক আছে, তবে ততটাও হয় না, আবার ততটা নরমও থাকে না, ততটা চিমড়েও হয় না। পুঁইয়ের ডাঁটা মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে পুঁইয়ের ডাঁটা আমার রান্না কমপ্লিট হলো। আমি এইভাবেই এটা করি, তোমরা দেখলেই আমি কিভাবে করলাম। সবাই কেমন করে করে আমি অতটা খেয়াল করে দেখিনি, আমি এভাবেই করি, মানে পেঁয়াজ রসুন দিয়ে মাথাটাকে আগে ভেজে নিয়ে তারপরে এভাবে করি। খেতে দারুণ হয়েছে, একটু টেস্ট করে দেখলাম, পরে সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। তা পুঁইয়ের ডাঁটাটা এইভাবেই রান্না করলাম। হ্যাঁ, যেটা বললাম যে আমি এইভাবেই করি, যে পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি মাছের মাথাটাকে কষে নিই, তারপরে সেই মাথাটা এইভাবে দিই। তোমরা কারা কারা এভাবে করো আমি জানি না, তা আমি এভাবে করি আর কি। খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, আর ভীষণই ভালো হয়েছিল। সেদ্ধটা পরে মাখবো, সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো যে কিভাবে মাখছি কি কি দিয়ে। আর মুখটা একটুখানি জ্বর জ্বর হয়ে আছে, কিছুই খেতে ভালো লাগছে না, মানে মুখে খাবারের কোনো স্বাদ পাচ্ছি না। সেই জন্য ভাবলাম যে একটু আলু সেদ্ধ মানে একদম ঝাল ঝাল করে মাখবো, মেখে সেই আলু সেদ্ধ দিয়ে একটুখানি ভাত খাবো। মানে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, সেই জ্বরটা যে হলো কমে গেল, কিন্তু এতটাই দুর্বল আর এতটা কাহিল করে দিল, আর এত মানে ভুকমন্দা করে দিল, মুখে কোনো রুচি নাই, কিচ্ছু খেতে পারছি না।
সেই জন্য কাল মানে আমি ভাবলাম যে একটুখানি আলু সেদ্ধ ঝাল ঝাল করে নিয়ে খাবো। তা মেঘাও আলু সেদ্ধ দিয়ে ভাত খেলো। ও আবার পুঁই ডাঁটাটা ভালো খুব একটা খায় না, সেই জন্য বলো তাহলে একটুখানি আলু সেদ্ধ আমিও খাবো। ও অবশ্য যদিও শুকনো লঙ্কা নেয়নি, ও কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছে আর আমি শুকনো লঙ্কা দিয়ে খেয়েছি। আমার আলু সেদ্ধটা ভীষণই ঝাল হয়েছিল, ভীষণ ঝাল। তো যাই হোক, রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া করব। রান্নাটা করে তারপরে ঘরের বিছানা গুছাতে আসলাম। অন্যান্য দিন কি সকালে গুছিয়ে নিই, আমি ভাবিনি যে রুটিটা আমি করব, কিন্তু দেখলাম যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ওই বা কত কীভাবে কি করবে, সেই কারণে আমি রুটিটা করে নিলাম। রুটিটা করে তারপরে ও তো দেরি হয়ে যাচ্ছে, আমি তুমি চলে যাও, অনেকটা দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে, তুমি চলে যাও, আমি ডাঁটাটা করে নিচ্ছি। তো ডাঁটাটা আমি করে নিলাম, নিয়ে তারপর আমি দেখলাম যে দেরি হয়ে গেল, এখন যদি আমি ঘর গোছাতে যাই, বিছানা টিছানা ঠিক করতে যাই, তাহলে এদিকে রান্নাটার আবার দেরি হয়ে যাবে। তার থেকে রান্নাটা করে নিয়ে এসেই ঘরটা গোছায়, তাহলে দিয়ে তারপরে একটুখানি স্নান টান রেস্ট এসব নেবো, স্নান করবো, রেস্ট নেবো, এই সমস্ত করবো। তা সেই জন্য ঘর গোছাতে চলে আসলাম। তারপরে এর মধ্যে আবার দেখতে দেখতে হঠাৎ করে মানে এরম করতে করতে বাইরে দিয়ে দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে, তো ঘরটা গুছিয়ে নিয়ে আমি বলছি যে বাবা এত মেঘ হয়েছে, এত মেঘ, মানে ঘন কালো মেঘ, একটু মেঘ এদিক ওদিক হচ্ছে না। মানে জানলার পর্দাটা সরানোই আছে, জানলা দিয়ে দেখছি, যে দেখতে ভালো লাগছে, জানলা দিয়ে ওখানে বসে বসে যে দেখছি ওটা খুব ভালো লাগছে। তা বসে বসে দেখলে তো হবে না, দেখার সঙ্গে সঙ্গে অনেক কাজ আছে যেগুলো করতে হবে, সেগুলো না করলে ভালোও লাগবে না, মানে অগোছালো হয়ে থাকলে তো নিজেরই ভালো লাগে না, না? সেই কারণে গুছিয়ে ফেললাম। আর যে ঘরে আলনা থাকে দেখবে সেই ঘরটা একটু বেশি অগোছালো হয়, যতই তুমি গুছিয়ে রাখার চেষ্টা করি ততই দেখি অগোছালো হয়ে যায়। তবুও প্রতিদিন যেহেতু গোছাই সেই জন্য একটু তাও কম হয়, কিন্তু কিছু করার নাই। মানে প্রতিদিন মানে প্রতি মুহূর্তে তো হয় না, সবসময় কেউ না কেউ এসে জামা খুলছে, কেউ না কেউ বলতে বুয়ার বাবা আর আমি। বুয়ার জামা আগে এখানে থাকতো, এখন ওদের ঘরে ওই ছোট্ট নিচের ওইটা করে দেওয়াতে আর বুয়ার জামা এখানে এসে রাখে না, ওখানেই রেখে দেয়। এটা সুবিধা হয়েছে এটাতে, নাহলে এমন হতো মানে ওর বুয়ার জামা প্যান্ট, তারপরে বুয়ার বাবা জামা প্যান্ট আলনায় ধরতেও না, অনেকটা জায়গা হয়ে যেত। তারপরে সেই কারণে ওটা করে দেওয়া হয়েছে বলে ওর বুবাইয়ের জামা আর এখানে এখন এনে অত রাখে না, অফিস থেকে এসে জামা যেগুলো রাখে সেগুলো আর এখানে রাখে না, ওর ওখানেই রাখে, একটু চেয়ারে রেখে দেয়, একটু শুকিয়ে যায়, তারপর আবার ওখানে রেখে ওর ভেতরে রেখে দেয়। আর যেগুলো কাঁচা সেগুলো তো বাইরেই রাখে, কাছাকাছি হয়ে যায় একসঙ্গে মেশিনে। তা এইরমভাবেই চলে। যেটা বলছিলাম রুটি ভাজার কথা, হ্যাঁ, শ্বশুরবাড়িতে প্রচুর পরিমাণ রুটি ভাজতে হতো, একসঙ্গে 30টা 35টা করে রুটি ভাজতে হতো, কারণ সবাই সেইভাবেই আমরা মানে খাওয়া দাওয়া করতাম। আমি অবশ্য রুটি কোনো দিনই খেতে ভালোবাসতাম না, সে ওখানেও আমি রাতে রুটি খুব কমই খেতাম, রুটি খেলেও আমার ভাত না খেলে মানে মিটতো না নেশা। আর করিমপুরে থাকতেও বুয়ার বাবা রুটি খেত, শেষের দিকে সে রুটি খাওয়া শুরু করলো, প্রথম দিকে ভাতই খেত, শেষের দিকে সে রুটি খাওয়া শুরু করলো, তারপরে বহরমপুরে এসে তো পুরোপুরি খেলো। দেখো কি পরিমাণ বৃষ্টি আর মেঘ, অসম্ভব বৃষ্টি, সাংঘাতিক বৃষ্টি, আর মেঘগুলো উড়ে 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 চলে যাচ্ছে, মোবাইল ঘন কালো মেঘ। সেই কারণে ওই দেখার জন্য আমি আবার বাইরে চলে আসলাম, ঘরটা গুছিয়ে জানলা দিয়ে বললাম না দেখা যাচ্ছে, ভীষণ আমার দেখতে ইচ্ছে করলাম, জানলার ভেতরে থেকে দেখে লাভ নাই, যাই বাইরে গিয়ে ভিজবো, একটু দেখে আসি। হ্যাঁ, মোবাইলটা ভিজে গিয়েছিল ভিডিও করতে গিয়ে, কারণ বারান্দা তো সেভাবে ঘেরা নাই, যতই গ্রিল দেওয়া থাকলেও জল আসে, আমাদের তো গ্রিলও দেওয়া নাই। বৃষ্টির আওয়াজটা নিশ্চয়ই বুঝতে পারছো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টি আবার কতক্ষণ দেখবো, যতই দেখো তবুও টুকটুক করে কাজ করতেই হবে। তো চলে আসলাম কিচেনে, এসে যে দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে আমার এই যে টিস্যু তোলা, টিস্যু চেঞ্জ করা, এছাড়া আর কোনো আলাদা কোনো কাজ নেই, মানে আলাদাভাবে পরিষ্কার করা কিছু নেই। আর ওই দেওয়ালে যেগুলো পড়ে ছিটে সেগুলো একটু মোছা, এই ফয়েলটাও মুছে দেব, দিয়ে তারপরে আবার কাঁচা টিস্যু যেগুলো আছে সেগুলো আবার পেতে দেবো, তা না হলে মানে আরশোলা হয়ে যায়, বেশি দিন একই টিস্যু যদি পাতা থাকে আর দেখতেও ভালো লাগে না, ঘেন্না লাগে জায়গাটা। সেই জন্যে টিস্যুগুলো প্রতিদিন তুলি, প্রতিদিন পাতি, কোনো সময় হয়তো এক আধ দিন দেরি হয়ে যায় তুলতে করতে, সেই কারণে দেরি হয়ে যায়। আবার তোমাদের দেখাতেও পারি না যে তোলাটা, সবসময় তো আর তোমাদের তোলা দেখানো যায় না, যে টিস্যু চেঞ্জ করছি প্রতিদিন, সেটা নিশ্চয়ই দেখানো যায় না, দেখতে মানে যায় না, দেখতে ভালো লাগবে না, এই আর কি।
আর একটা ব্যাপার, এই যে ভাবনা চিন্তা যে এই কাজগুলো করতে হবে, কাজগুলো আবার ভিডিও করতে হবে, এটা খুব খাটনির কাজ। যতটা আমি যখন ভিডিও দেখতাম কারোর, যখন নিজে ব্লগ করতাম না, শুধু অন্যের ভিডিও দেখতাম, তখন এতটা বুঝতে পারতাম না যে এই ভিডিওগুলো করতে এতটা পরিশ্রম হয় একটা মানুষের। কিন্তু এখন সেটা ভালো মতো বুঝতে পারি যে হ্যাঁ, একটা ভিডিও করতে কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ কষ্ট। আগে যেমন আমি কারোর ভিডিও যখন দেখতাম, তখন দেখতে দেখতে যদি ভালো না লাগতো, ফট করে ঘুরিয়ে দিতাম। কিন্তু এখন ঘুরিয়ে দিতাম, এমনকি হয়তো একটুখানি দেখে বন্ধ করে দিলাম, এরকম করতাম, দেখতাম না, হয়তো আবার ঘুরিয়ে দিয়ে শেষে একটু দেখতাম। কিন্তু এখন যখন আমি নিজে ভিডিওটা করি, এখন আমি বুঝতে পারি যে করে, যেটাই করুক না কেন, খারাপ হোক ভালো হোক, যেমনই হোক না কেন, তাদের প্রচণ্ড পরিশ্রম আর ভালোবাসা এর মধ্যে জড়িয়ে থাকে। সেই কারণে এখন যখন আমি ভিডিও দেখি, ব্লগ দেখি কারোর, তখন কখনো আমি স্কিপ করি না, কোনো ব্লগ আমি স্কিপ করি না, পুরোটা দেখি। যখন দেখি দেখতে ইচ্ছে করছে না বা সময় নেই বা আমাকে এখন অন্য একটা কিছু করতে হবে, তখন আমি কি করি, ভিডিওটা চালানোই থাকে। হয়তো দেখতে পাচ্ছি না, ভিডিওটা চালিয়ে রাখলাম, সাউন্ডটা আমি শুনলাম যে কি বলছে, সেটা আমি শুনলাম। রান্নার ব্লগগুলো, যেমন রান্নার ভিডিওগুলো, যেগুলো সাধারণ রান্না ধরো দেখায়, মাছ টাছ, এগুলো সাধারণ রান্না যখন দেখাচ্ছে, তখন সেগুলো হয়তো আমি দেখার সময় নেই, তখন আমি সেটাকে চালিয়ে সাউন্ডটা বাড়িয়ে দিলাম। কখন কোনটার পরে কি দিচ্ছে সেটা আমার শোনা হয়ে যাচ্ছে, তাতেই বুঝে যাচ্ছে যে হ্যাঁ এই মাছটা। কিন্তু যখন ইউনিক কোনো রেসিপি হয়, যেটা ধরো আমি সঠিকভাবে জানি না বা কখনো করিনি, সেই রেসিপিগুলো যেমন আমি যত কষ্টই হোক একদম ঠিকরে দেখি, শুধু চালিয়ে রাখি না, দেখি, কিন্তু স্কিপ কখনো আমি করি না। এখন আমি নিজে ব্লগ করার পর থেকে কোনো ভিডিও আমি স্কিপ করি না। চলছে, দেখতে ইচ্ছে করলো না বা দেখতে সময় পেলাম না বা যাই হোক, চালানো থাকলো, কিন্তু আমি স্কিপ করব না। কারণ স্কিপ করলে যে কি হয়, যারা ভিডিও করে তারা নিশ্চয়ই জানে। আমি যখন এখন ভিডিও করছি, এখন যখন ব্লগ করছি, তখন আমি নিজে বুঝতে পারছি যে একটা ভিডিও তৈরি করতে তার পেছনে কতটা পরিশ্রম, তার সঙ্গে কতজনকে তেলাতে হয়, বাবা একটু ব্লগটা করে দাও না, একটু করে দে না, একটু ধরে দে না ভিডিওটা। এই যে ধরে দে না, তারপর যদি কেউ ধরে দেওয়ার না থাকে, তখন ট্রাইপড লাগিয়ে যখন ভিডিওটা করতে হয়, তখন কতবার যে ট্রাইপডটিকে সরাতে হয় আর সেটাকে জায়গা মতো সেট করতে হয়, সেটাও সাংঘাতিক ব্যাপার। তারপরে দেখা গেল ট্রাইপড সেট করেছি, হয়তো ভিডিওতে টাচ করাই হলো না। এরকমও হয় যে ভিডিওতে টাচই করলাম না, যে যা ভিডিওটা তো হলো না, তখন কি করব, সেটা বাদ চলে গেল। হয়তো দেখা গেলো বাসন ধুচ্ছি, সেই সময়টা আমি ভিডিও করেছি, বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেল, ভিডিওতে টাচই করা হলো না, টাচ করেছি, হয়তো টাচটা ভালো মতো হয়নি, সেটা দেখে নিইনি। এটা হলো প্রথম দিকে, তো এটা খুবই হতো, বাদ চলে যেত সেই ভিডিওটা। তারপরে আবার ভাবতাম, যা এতটা আমার তো 1-2 মিনিট চলে গেল, তাহলে আমি 1-2 মিনিট আবার কী দেবো, এরকম মনে হতো তখন। তখন আস্তে আস্তে এখন যেমন টাচ করলেও আমি ভালো করে আগে দেখে নিই যে চলছে কি না, শুরু হলো কি না, এরকম ব্যাপার। তারপরে দেখা গেলো শুরু হয়েছে, টাচ করেছি, ভিডিও চলছে, ট্রাইপডের যে জায়গাটাতে আমি যেভাবে যে অ্যাঙ্গেলে রেখেছি, সেই অ্যাঙ্গেল থেকে মোবাইলটা একটু নড়ে গেল, কোনো রকমে হয়তো পেছন দিকে একটু হেলে গেল, ঢিল হয়ে গেল, যেটাকে দিয়ে টাইট করা হয়, সেই টাইটের জায়গাটা একটু ঢিল হয়ে গেল, পেছন দিকে একটুখানি সরে গেল, ব্যাস। পরে যখন দেখতে গেলাম, দেখছি যা একদম আমার মাথার ওপর দিয়ে চলে গেছে, কি সেলফগুলো উঠে গেছে, আমি নিচে যেখানে সিঙ্কে কাজ করছি বা রান্না করছি সেটা আর ওঠেনি। তখন এত কষ্ট লাগে যে সেটা তো আর আমি করতে পারবো না, তখন নতুন কিছু করতে হবে আমাকে আবার। এই যে পরিস্থিতিগুলো, এগুলো যারা ভিডিও করি আমরা, তারা ফেস করি, তারা বুঝতে পারি যে কি পরিস্থিতি হয়। আবার সেট করে চলে আসলাম, হয়তো দূরে আছি, দূরে ট্রাইপডটা সেট করেছি, দূরে সেট করে চলে আসলাম, দেখলাম না ঠিকঠাক হচ্ছে না, আবার গেলাম, আবার সেট করলাম, এরকম করে বোধহয় 4-5 বার সেট করতেই সময় চলে যায়। আগে তো খুবই সমস্যা হতো, এখন তাও আস্তে আস্তে একটু কমেছে, কিন্তু তবুও এগুলো হয়। ট্রাইপড সেট করতে গেলে অসুবিধা, কিন্তু কেউ ভিডিও ধরলে আবার তাদেরকে বুঝিয়ে দিতে হয় যে আমি এই কাজগুলো করব, এখানে যাব, এখান থেকে এখানে এটা রাখবো, ওখান থেকে ওখানে ওটা রাখবো, সেইভাবে যেন পরপর ভিডিওগুলো ধরা হয়। এই যে বাসনগুলো যখন আমি গোছাই, তখন আমাকে বলে দিতে হয় যে কোন বাসনটা কোথায় রাখবো, কোন বাসনটা কখন রাখবো, কোন জায়গায়, কোনটার পর কোনটা করব, এইটা বলে দিতে হয়। নাহলে ওরা তো বুঝতে পারছে না, আমি তো আমার তালে কাজটা করে যাচ্ছি, কিন্তু ওরা তো বুঝতে পারছে না যে আমি কখন কোন দিকে যাচ্ছি, কোথায় কি রাখবো, এরকম বুঝতে পারে না। তখন সেই কারণে আমাকে বলে দিতে হয়। আবার কোনো সময় বলতে গিয়েও গণ্ডগোল হয়ে যায়,
মানে বলছি, বলে দিয়েছি, হয়তো তবুও খেয়াল নেই, ভুলে গেছে, সঙ্গে সঙ্গে তো ভুলে মনে থাকে না, সেটা আবার তখন কেটে বাদ দিয়ে দিতে হয়, আবার সেখানে অন্য কিছু জোড়া লাগাতে হয়। এই যে কেটে বাদ দেওয়া, জোড়া লাগানো, তারপরে মানে ভিডিও করা, সাউন্ড বন্ধ করা, মিউজিক দেওয়া, ভয়েস জোড়া লাগানো, আবার সেটাকে আপলোড করা, মানে এ যে কত সময়ের কাজ। আবার একটা করে ভিডিও তৈরি করা, সেই ভিডিওটা আপলোড হতে হতে আবার সেই দিনই আর একটা ভিডিও তৈরি করতে হচ্ছে আমাকে, যে পরের দিন আমি ভিডিওটা ছাড়বো। তো এই রকম পরিস্থিতি হয়। যারা ভিডিও করি তারা এগুলো আমরা সবাই সব কিছু জানি, কিন্তু যারা করে না তারা ভাবে খুব সহজ ব্যাপার, কিন্তু ততটা সহজ নয় যতটা সহজ ভাবা হয়। যেমন আমি ভাবতাম যে খুব সহজ ব্যাপার, কিন্তু এখন বুঝতে পারছি ব্যাপারটা যে কতটা কঠিন। কতজন ভ্লগ করতে করতে বন্ধ করে দেয়, যেমন আমিই দিয়েছি দুটো চ্যানেলে আগে, ভ্লগ করেছি আবার বন্ধ করে দিয়েছি, ভ্লগ করেছি আবার বন্ধ করে দিয়েছি। কিন্তু এবারটা আমি ধরে রেখেছি যে না, বন্ধ করব না, কারণ সাংঘাতিক ধৈর্যের প্রয়োজন, সাংঘাতিক পরিশ্রম, সাংঘাতিক বুদ্ধি খাটিয়ে করতে হয়। তো যাই হোক, তোমরা দেখছো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কিছু বলে দিলাম। যারা আমরা ভ্লগ করি তারা জানি, আর যারা জানো না তারা জেনে নিলে। তো এবার শুকনো লঙ্কা ভেজে নিলাম, নিয়ে লবণ দিয়ে ডলে নিয়ে, আমি এইভাবে আলু সিদ্ধ কোনো দিন খাইনি, কিন্তু মুখে এতটাই খারাপ লাগছে তাই এইভাবে আলু সিদ্ধ মেখে নিয়ে আমি এবার খাবো। আর খাবো মানে এটা রেডি করে রাখলাম, তারপর স্নান করব, স্নান করে পুজো, তারপরে খাওয়া। তা দেখতে থাকো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব কিছুই করে ফেললাম। এই যে আলুগুলো মেখে রাখি এখন, মানে রেডি করে রেখে দিচ্ছি। তো এইভাবে আলু আমি কোনো দিন মাখা খাইনি, মানে এত লঙ্কা দিয়ে মাখা খাইনি যেভাবে খাচ্ছি। আর পেঁয়াজের বেরেস্তাগুলো অনেক দিনকার, আজকের নয়, যেদিন আমি মাটন রোগান জুস বানিয়েছিলাম সেদিনকার পেঁয়াজের বেরেস্তা। তো বেরেস্তা যে ভেজে রাখলে এত সুন্দর থাকে ফ্রিজে, আমি জানতাম না, জানলাম। এবার থেকে আমি বেরেস্তা ভেজেই রেখে দেবো, যে কোনো সময় যে কোনো কারণে দরকার হয়, বেশ ভালো লাগে, তা সেইভাবেই ভেজে রেখে দেবো। আলু সিদ্ধ মাখাটা ভীষণ ভালো লাগছিল খেতে, কারণ জ্বর মুখ কিছু খেতে পাচ্ছিলাম না, ভীষণই সুন্দর লাগছিল খেতে। সেই দেখো আলু সিদ্ধ মাখা হয়ে গেল, স্নান করে আসি, পুজো করে তারপর খেয়ে নেবো। দেখতে থাকো তোমরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি সব কাজ করে ফেললাম। এই দেখো স্নানের পর পুজোও হয়ে গেছে, পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এমনিতেই অনেক বড় হয়ে গেছে ব্লগটা। চলো এবার খেয়ে নিই, তোমাদের ঠাকুর দেখিয়ে দিলাম, একটু দেখিয়ে নিয়ে এবার আমি একটু খেয়ে নিই। দুপুর থেকে যা যা করলাম, সকাল থেকে, দুপুর না, অনেক সকাল থেকে যা যা করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমি নিয়ে বসে পড়েছি যে সিদ্ধটা মাখলাম, আলু সিদ্ধ, এই আলু সেদ্ধ দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে আজকে ভাত খাবো। তা ভাতটা তো রোজ খাই না, মাঝে মাঝে খাই, সেই কারণে যেদিন যেদিন খাই সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগে। কিছু খেতে ইচ্ছে করছে না, এটা দিয়েই খাবো। আর পুঁইয়ের ডাটা যেটা রান্না করেছি সেটা একটু খাবো। আর আজকের মতো ব্লগটা আমি খাওয়া দিয়ে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।